সুনির্দিষ্ট প্রতিকার আইন। সুনির্দিষ্ট প্রতিকার আইনে চুক্তি সংক্রান্ত বিধান 12 থেকে 20। 12 থেকে 20 এর হেডলাইনটা 20 কি হইতে পারে বলো তো দেখি? যে একটি চুক্তি কার্যকর করতে 4টি শর্ত পূরণ করতে হয়। ধারা কত বলো? উম, এক- একটি 12 স্যার 12 12টা। হ্যাঁ, এইভাবে ব্রেনের মধ্যে নিয়ে আসতে হবে। এরপরে না ভিতরে প্রবেশ করলে পরে পড়াটা মনে থাকবে। ভুলে যাই আংশিকভাবে স্যার। চুক্তি কার্যকর করা যায় কত থেকে কত ধারা? আংশিক 14, 15, 16 স্যার। 16 ধারা। আংশিক চুক্তি বাস্তবায়ন হ্যাঁ করা স্যার। সম্ভব, এটা কত ধারায় বলা হয়েছে? আহ, আংশিক চুক্তি বাস্তবায়ন করা সম্ভব 12 ধারা। 13 ধারায় বলা হয়েছে। এই যে এইটাই হলো কমন ফ্যাক্ট। এখন তুমি পরীক্ষায় পাশ করার জন্য এই কাজটা করতে হবে। এই যে মোটা দাগে মাথার মধ্যে বইটাকে নিয়ে আসার উপায় হলো এইটা। এই যে আমি বললাম আংশিক চুক্তি বাস্তবায়ন করা সম্ভব, এটা 13 ধারায় বলেছে। এরপরের প্রশ্ন হইলো কিভাবে সম্ভব, সেটা 14, 15, 16 ধারায় বলেছে। 14 ধারায় 16 হ্যাঁ বলেছে স্যার। যদি বাস্তবায়নের অংশ কম হয় তাহলে কি করা যাবে? সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আদেশ দেওয়া যাবে, মূল্যের সমন্বয় করা যাবে। 15 ধারায় বলেছে যদি সুনির্দিষ্ট কার্য সম্পাদনের চুক্তির ক্ষেত্রে সম্পাদনের অংশ কি হয়, কম হয়, অসম্পাদনের অংশ বেশি হয়, তাহলে সেখানে কি করা যাবে? সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আদেশ দেওয়া যাবে, কিন্তু মূল্যের সমন্বয় করা যাবে না। যাবে না। 16 ধারায় বলছে একটি চুক্তি যদি স্বতন্ত্র আলাদা আলাদা অংশে বিভক্ত থাকে তাহলে কি তাহলে মূল্যের কি সমন্বয় হবে স্যার। সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আদেশ দেওয়া যাবে এবং মূল্যেরও সমন্বয় হবে। করা 17 যাবে ধারায় হবে। বলেছে অন্যান্য চুক্তির ক্ষেত্রে যদি 14, 15, 16 ধারার শর্ত পূরণ না হয় তাহলে কোন যুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আদেশ দেওয়া যাবে না। এই যে বললাম শর্তগুলো পূরণ হয়, শর্ত কি ছিল? যে সম্পাদিত অংশ কম হইলেও সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আদেশ দেওয়া যাবে, মূল্যের সমন্বয় করা যাবে, সম্পাদিত অংশ বেশি হইলেও কি করা যাবে? সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আদেশ দেওয়া যাবে, কিন্তু মূল্য সমন্বয় করা যাবে না। এই যাবে শর্ত। না। এখন আমি যে বললাম যে 14, 15, 16 ধারার শর্ত সাপেক্ষে শর্তগুলো কি? এই শর্ত। এটাও মাথার মধ্যে এইভাবে নিয়ে আসতে হবে। এরপরে আমরা বলেছি ত্রুটিপূর্ণ শর্ত যদি হয় তাহলে কার অধিকার সৃষ্টি হয়? বিক্রেতার বিরুদ্ধে বিক্রেতার ক্রেতার অধিকার। অধিকার সৃষ্টি হয়। ক্রেতার এটাকে অধিকার হ্যাঁ স্যার। ইংরেজিতে বলে পারচেস রাইট। কয়টি অধিকার তৈরি হয়? 4টি অধিকার তৈরি হয়। 4টি অধিকার। তো 4টি অধিকার তৈরি হয়, এটাকে বলে সুনির্দিষ্ট প্রতিকার আইনের এস্টেপেল সংক্রান্ত ধারা। ধারা হ্যাঁ স্যার। এইভাবে ব্রেনের মধ্যে সেট আপ যদি করতে না পারো পরীক্ষার হলে উত্তর দিতে পারবা না, এবং বইটাকে ব্রেনের মধ্যে এইভাবেই সেট করতে হবে। এরপরে আমরা কত ধারা পড়েছি? 19 ধারা বলেছি সুনির্দিষ্ট কার্য সম্পাদন করতে ব্যর্থ হইলে, অর্থাৎ চুক্তি দুই পক্ষের মধ্যে চুক্তি হইলে চুক্তি যে ভঙ্গ করবে তাহলে কি হবে? চুক্তি ভঙ্গের জন্য ক্ষতিপূরণের মামলা দায়ের করা যাবে। সেই চুক্তি ভঙ্গের জন্য চুক্তি ভঙ্গকারীর বিরুদ্ধে সুনির্দিষ্ট প্রতিকার আইনের 19 ধারায় ক্ষতিপূরণের মোকদ্দমা দায়ের করা যায়। এবং ক্ষতিপূরণটা কয়ভাবে প্রেরণ করা যায়? আদালত দুইভাবে ক্ষতিপূরণ প্রদান করিতে দুইভাবে পারে। একটা হচ্ছে আনুষঙ্গিক প্রতিকার, আরেকটা হচ্ছে বিকল্প প্রতিকার। বিকল্প যদি প্রতিকার। যদি সুনির্দিষ্ট প্রতিকার যথেষ্ট না হয় তাহলে যে প্রতিকার দেওয়া হয় তাকে বলে আনুষঙ্গিক প্রতিকার। অনুগামী প্রতিকার, ঘোষণার অনুগামী প্রতিকারকে বলে আনুষঙ্গিক প্রতিকার। যদি ক্ষতিপূরণ অর্থের মাধ্যমে দেওয়া সম্ভব না হয় তাহলে যে প্রতিকার দেওয়া হয় তাকে বলে বিকল্প প্রতিকার। আমরা সেটা কত ধারায় পড়েছি? 19 ধারায় পড়েছি। এরপরে আমরা পড়ে আসলাম 20 এবং 21 ধারা। 20 ধারায় কি বলেছে বলো? 20 ধারা পড়িয়েছি, ধারা 20।
20 ধারা। হ্যাঁ স্যার। হ্যাঁ 20 ধারায় বলছে হ্যাঁ স্যার। হ্যাঁ পড়িয়েছি যে ক্ষতিপূরণ একজন চুক্তি ভঙ্গকারী চুক্তি ভঙ্গ করার কারণে ক্ষতিপূরণ প্রদান করিলেও তার বিরুদ্ধে সুনির্দিষ্ট প্রতিকারের মোকদ্দমা দায়ের করা যায়। ক্ষতিপূরণ পাওয়ার জন্য সুনির্দিষ্ট প্রতিকারের মোকদ্দমা প্রতিবন্ধক হিসেবে বাধা হিসেবে থাকবে না। বলছে লিকুইডেশন অফ ড্যামেজ নট টু এ বার টু স্পেসিফিক পারফরমেন্স। তাহলে আমরা এই চুক্তি সংক্রান্ত মোটামুটি 20 ধারা পর্যন্ত এইটুকু আমরা পড়ে এসেছি, কিন্তু আমরা ব্রেইনের মধ্যে সেট আপ করি নাই। এই সেট আপটা আমরা করে নিব। এরপরে আমরা 21 বুঝছি স্যার। ধারায় বলেছি সুনির্দিষ্ট কার্য সম্পাদন করা যায় না। আদালত সুনির্দিষ্ট কার্য সম্পাদন মঞ্জুর করিতে পারেন না। না মঞ্জুর করেন কয়টি ক্ষেত্রে? 8টি ক্ষেত্রে। এটা বলেছি ধারা 21-এ। 21-এর এতে বলেছি হ্যাঁ স্যার। অরেজিস্ট্রিকৃত বিক্রয় চুক্তি বায়না চুক্তি গ্রহণযোগ্য নহে। অর্থাৎ বিক্রয় চুক্তি বায়না চুক্তি অবশ্যই রেজিস্ট্রিকৃত হবে। কত সাল থেকে? 2005 সালের 1 জুলাই থেকে কার্যকর জুলাই হয়েছে। এবং হয়েছে। রেজিস্ট্রিকৃত অবশিষ্ট মূল্য অবশ্যই আদালতে জমা প্রদান করিতে হইবে। এটুকু আমরা পড়েছি। লাস্ট ক্লাসে পড়েছিলাম সুনির্দিষ্ট প্রতিকার দেওয়া না দেওয়া আদালতের স্বেচ্ছাধীন হ্যাঁ স্যার। ক্ষমতা, ইচ্ছাধীন ক্ষমতা, ডিসক্রিশন স্বাধীন পাওয়ার অফ ক্ষমতা। দা কোর্ট। তবে এই কোর্ট। ডিসক্রিশন পাওয়ার অফ দা কোর্ট ন্যায় নীতি ও সুবিবেচনার উপর নির্ভর করে, তাই তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এরপরে আমরা 23 ধারায় পড়েছিলাম কারা সুনির্দিষ্ট প্রতিকার পাইতে পারে। আমরা বলেছিলাম 8 জন ব্যক্তি প্রতিষ্ঠান সুনির্দিষ্ট আচ্ছা। প্রতিকার দাবি করতে পারে। পাইতে পারেন। আবার দাবি করতে বলেছিলাম পারেন। ব্যক্তিগত প্রতিবন্ধকতা সুনির্দিষ্ট প্রতিকারের প্রতি বাধা হইতে পারে। কয়টি ক্ষেত্রে? পারে। 4টি ক্ষেত্রে। 4টি ক্ষেত্রে। হ্যাঁ এই নামগুলো তোমাকে মনে রাখতে হবে, মুখস্থ রাখতে হবে এবং এটা নিয়ে চিন্তা করতে হবে যে আমি কি বিষয়ে পড়লাম। এটা কিন্তু অন্যান্য যেভাবে পড়ে আসছো মুখস্থ করে পরীক্ষা দিয়েছি পাঠ করেছি এরপরে আর কিছু নাই, এইরকম না। বিষয়টা আমরা চুক্তি আচ্ছা নিয়ে স্যার। করেছি। চুক্তি কিভাবে কার্যকর করা যাবে, চুক্তি কিভাবে কার্যকর করা যায় না। এরপরের প্রশ্ন হলো চুক্তি কে চুক্তির দাবি চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন দাবি করতে পারে এবং দাবি করতে গেলে বাধা কোথায়, এই সংক্রান্ত কথাবার্তা আমরা 23-24-এ বলেছি। এরপরে বলেছি হ্যাঁ স্যার। যেই ব্যক্তির সত্য নাই সেই ব্যক্তির কি নাই? চুক্তি চুক্তি কার্যকর করার কোনো দাবি নাই। দাবি যার কোনো করতে নাই। সত্যই নাই, টাইটেলই নাই, সে তো চুক্তি কার্যকরের দাবি করতে পারে না। ধারা কত? আচ্ছা। 25। এরপরে বলেছি 25। 26 ধারায় বলেছি নন এনফোর্সমেন্ট এক্সেপ্ট উইথ ভেরিয়েশন, অর্থাৎ পরিবর্তন ছাড়া পরিবর্তন ছাড়া চুক্তি কার্যকর চুক্তি করা কার্যকর হয় যায় না। না। যায় তাহলে না। হ্যাঁ স্যার। অকার্যকর। যদি পরিবর্তন না হয় তাহলে কি হবে? ইনফ্যাকচুয়াস। ইংরেজিতে আইনের ভাষায় বলে ইনফ্যাকচুয়াস, ইংরেজিতে বলে ইনফ্যাকচুয়াস। এই ইনফ্যাকচুয়াস কথার অর্থ হইল অকার্যকর। তাহলে অকার্যকর। প্রশ্ন যদি আসে একটি চুক্তি কখন অকার্যকর হইতে পারে, আমরা উত্তর দিব যদি কোনো পক্ষ চুক্তি পরিবর্তনের জন্য কোনো দাবি করে তবে আদালত সেই পরিবর্তন ছাড়া কোনো সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আদেশ দিতে পারেন না। এই ক্ষেত্রে হবে না। পরিবর্তন না করলে কি হবে? অকার্যকর হইবে, কার্যকর হবে না। কার্যকর হবে না। জি স্যার। এখন আমরা পড়ব 27 এবং 27 দ্বারা আজকে। তাহলে 26 পর্যন্ত আমি একটানে বুঝিয়ে নিয়ে আসলাম, পড়ানো ছিল এর জন্য আমি সামারি টানলাম। ঠিক আছে? হ্যাঁ স্যার। তো এই হ্যাঁ সামারিটা স্যার, আবার বুঝছি স্যার। আমি যেইভাবে সামারি করেছি ঠিক এইভাবেই তোমাদেরকেও বুঝতে হবে। এই বুঝাবুঝিতে যদি অসুবিধা হয় পরীক্ষার হলে উত্তর দিতে পারবা না। এমসিকিউ পারবা না, না রিটেন না এমসিকিউ, কোনোটাই পারা যাবে না। পারবো না। দলিল আমরা এখানে 27 লাগবে না পড়াটা। 28-এ পড়েছিলাম সুনির্দিষ্ট প্রতিকার পেতে পারে না।
কয়টি ক্ষেত্রে? 3টি ক্ষেত্র। ক্ষেত্র কয়টি? 3টি। তিনটি। আমরা 24 ধারায় বলেছিলাম ব্যক্তিগত প্রতিবন্ধকতায় সুনির্দিষ্ট প্রতিকারের আদেশ দেওয়া যায় না, 4টি ক্ষেত্র। আর 28-এ বলছি সুনির্দিষ্ট প্রতিকার পাইতে পারে না কয়টি ক্ষেত্র? 3টি ক্ষেত্র। কারা পেতে পারে না? প্রতিদান ক্ষেত্র। অপর্যাপ্ত হইলে। প্রতিদান হ্যাঁ। অপর্যাপ্ত না হলে, আর যদি চুক্তিটি প্রতারণার মাধ্যমে সংগঠিত গোপনীয়তা, হয়, গোপন চক্রান্ত হয় বা অসদাচরণ হয় বা কোনো আশ্বাসের মাধ্যমে সম্পাদিত হয় বা কোনো ভুল তথ্য বা বিবরণের মাধ্যমে চুক্তিটি যদি সম্পাদিত হয় এবং আদালতে যদি সেটা প্রমাণিত হয়, তাহলে সেই ব্যক্তি প্রতিষ্ঠান সুনির্দিষ্ট প্রতিকার পাওয়ার দাবি করতে পারে না এবং তারা সুনির্দিষ্ট পারে না। প্রতিকার পাইতে পারে না। আমি কি পারে বলি? না। এটাই ছিল এই পয়েন্টের উপরে। তাহলে সুনির্দিষ্ট প্রতিকার পাইতে পারে না, ক্রাইটেরিয়া হইলো এই 3টি। এটা আমাদেরকে এইভাবে তিনটি। বুঝতে হবে। এখন আমরা পড়বো 29 ধারা, যেই ক্ষেত্রে সুনির্দিষ্ট কার্য সম্পাদনের মোকদ্দমা নিষ্পত্তি হওয়ার পর নতুন করে মোকদ্দমা দায়ের করা যাবে না। 29 ধারাটা লেখো। অর্থাৎ সুনির্দিষ্ট কার্য সম্পাদনের মোকদ্দমা দায়ের করেছো, দায়ের করার পর এটা নিষ্পত্তি হয়ে গিয়েছে, তখন যেহেতু সুনির্দিষ্ট কার্য সম্পাদনের মোকদ্দমা তুমি দায়ের করেছো, আদালত সেটা নিষ্পত্তি করেছে, এখন আবার মনে হইলো যে আমি আবার আরেকটা মামলা দায়ের করি, এটা কি করা সম্ভব হবে? সম্ভব হবে না। বলছে সুনির্দিষ্ট কার্য সম্পাদনের মোকদ্দমা নিষ্পত্তি হওয়ার পর নতুন করে মোকদ্দমা দায়ের করা যাবে না। এটা খুবই ইম্পর্টেন্ট, এটা রিটেনের জন্য ইম্পর্টেন্ট বা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, যে সুনির্দিষ্ট প্রতিকারের মোকদ্দমা নিষ্পত্তি হওয়ার পর কি নতুন করে আবার মোকদ্দমা দায়ের করা যাবে? উত্তর কি যে না, সুনির্দিষ্ট যাবে না। কার্য সম্পাদন স্যার দায়ের করার পর সুনির্দিষ্ট কার্য সম্পাদনের মোকদ্দমা নিষ্পত্তি হবার পর হবার পর নতুন করে মোকদ্দমা দায়ের করা যাবে না। এটা 29 ধারার বক্তব্য। সুনির্দিষ্ট কার্য সম্পাদনের মোকদ্দমা নিষ্পত্তি মোকদ্দমা দায়ের করা হওয়ার যাবে না। পর নতুন করে মোকদ্দমা দায়ের করা যাবে না। ধারা কত? 29। যাবে না, লিখছি স্যার। 29। তবে কি করা যাবে? লিখছি বলছে স্যার। বলছে যে এরূপ ক্ষেত্রে না, কিছুই করা যাবে না, এটাই। আচ্ছা, এখন আমরা চলে যাব ধারা 31, দলিল সংশোধন। দলিল সংশোধন লেখো, ধারা 31, দলিল সংশোধন। এই দলিল সংশোধনের ইংরেজি হচ্ছে ইনস্ট্রুমেন্ট মে বি রেকটিফাইড। দলিল সংশোধনের ইংরেজিটা লেখো, ইনস্ট্রুমেন্ট রেকটিফিকেশন। ইনস্ট্রুমেন্ট রেকটিফিকেশন। হ্যাঁ, রেক্টিফিকেশন। হ্যাঁ, রেকটিফিকেশন। ইনস্ট্রুমেন্ট, দলিল ইংরেজি কি? ইনস্ট্রুমেন্ট। আর রেকটিফিকেশন ইনস্ট্রুমেন্ট অর্থ কি? সংশোধন করা। তাহলে দলিল সংশোধন করা। সংশোধন মানে ইনস্ট্রুমেন্ট রেকটিফিকেশন। তো এখন আমাদের বলছে দলিল কাকে বলে আগে বুঝতে হবে। লেখো, দলিল কি? কোনো বস্তুর উপর লিখন, অঙ্কন, চিহ্ন পর লিখন, অঙ্কন, চিহ্ন, তারপর স্যার বা প্রতীক বা বা প্রতীক প্রতীক যাহা আদালতে সাক্ষ্য হিসাবে উপস্থাপন করা যায় তাকেই দলিল বলে। তাহলে আমরা কি যাহা লিখলাম? কোন আদালতে বস্তুর উপর লিখন, অঙ্কন বা চিহ্ন কিংবা প্রতীক যাহা আদালতে কি হিসাবে উপস্থাপন করা যাবে? সাক্ষ্য হিসাবে। সাক্ষ্য হিসেবে হ্যাঁ, সাক্ষ্য উপস্থাপন হিসেবে করা যায়। উপস্থাপন করা যায়, তাকে আমরা কি বলবো? দলিল। দলিল দলিল ইংরেজি বলবো। কি? ইনস্ট্রুমেন্ট। তাকে আমরা বলবো ইনস্ট্রুমেন্ট। ইনস্ট্রুমেন্ট। প্রথমে আমরা শিখলাম হোয়াট ডু মিন বাই ইনস্ট্রুমেন্ট।
তাহলে যে কোনো বিষয়বস্তুর উপর লিখন, অঙ্কন, প্রতীক, চিহ্ন যা আদালতে সাক্ষ্য হিসেবে উপস্থাপন করা যায় তাকে বলে ইনস্ট্রুমেন্ট বা ইনস্ট্রুমেন্ট দলিল। প্রশ্ন হইল, দলিল এই দলিল কি সংশোধন করা যায়? দলিল সর্বদাই সংশোধন করা যাবে যদি দলিলটি সঠিক হয়। তাহলে কখন দলিলটি সংশোধন করা যায়? যখন দলিল সঠিক হবে তখনই সংশোধন করা যাবে। আর দলিল না, দলিলটা মানে তৈরির সময় যদি তৈরির প্রক্রিয়া যদি সঠিক থাকে কিন্তু দলিলের ভিতরে যদি কোনো ত্রুটি থাকে তাহলেই দলিলটা সংশোধনের প্রয়োজন হয়। আমরা বলছি কয়টি কারণে দলিল সংশোধন করা যাবে? 3টি কারণে দলিল সংশোধন করা যাবে। কয়টি কারণে? 3টি কারণে। 3টি কারণ। এই কারণ 3টা কি? দলিলটি যদি প্রতারণার মাধ্যমে সম্পাদিত হয়, দলিলটি যদি ভুল তথ্যের ভিত্তিতে সম্পাদিত হয়, দলিলে পক্ষগণের অভিপ্রায়কে ভিন্নভাবে উপস্থাপন করা হলে, অবগতির তারিখ হইতে 3 বছরের মধ্যে মোকদ্দমা দায়ের করিতে হইবে। তাহলে দলিল কয়টি কারণে সংশোধন করা যাবে? 3টি কারণে। এই 3টি 3টি কারণে কারণে। লেখো, লেখো 3টা কারণ। কি কি স্যার? প্রথমটা স্যার। দলিল প্রতারণার মাধ্যমে সম্পাদিত হলে, প্রতারণার মাধ্যমে সম্পাদিত হলে। পরে দলিল স্যার। দলিলটি ভুল তথ্যের ভিত্তিতে সম্পাদিত হলে, পরে স্যার। আমরা দুইজনই নি আর নাই। অসুবিধা না নেই। ওরা স্যার, ওরা মনে হয় দেখে নাই, দেখছে হয়তো, মানে ওই আজকের টাইমটা অসুবিধা হয়ে গেছে। ওরা দলিল পাঠাইছে না, নোটিশ পাঠাইছে না। দলিলের পক্ষগণের অভিপ্রায়কে ভিন্নভাবে উপস্থাপন করা হলে, দলিলের পক্ষগণের পক্ষগণের অভিপ্রায়কে অভিপ্রায় ভিন্নভাবে উপস্থাপন করা হলে একটি দলিল ভাবে সংশোধন করা যায়। উপস্থাপন তাহলে হ্যাঁ, অভিপ্রায়কে হলে ভিন্নভাবে উপস্থাপন করা হলে একটি দলিলকে সংশোধন করা যায়। তাহলে দলিল সংশোধন ধারাগত 31। 31। যদি দলিলটি প্রতারণার মাধ্যমে সম্পাদিত হয়, যদি দলিলটি ভুল তথ্যের ভিত্তিতে সম্পাদিত হয়, যদি দলিলে পক্ষগণের অভিপ্রায় ভিন্নভাবে উপস্থাপন, অভিপ্রায় মানে ইচ্ছা, যিনি দলিল করেছে সে বলেছে একটা, যে দলিল লিখেছে সে লিখেছে আরেকটা, তাহলে তো ওইটি হচ্ছে ভিন্নভাবে উপস্থাপন। অর্থাৎ দলিলে পক্ষগণের অভিপ্রায়কে উইলনেসকে ভিন্নভাবে উপস্থাপন করা হলে একটি দলিল সংশোধন করা যায়। অন্য যায়। কোনো কারণে দলিল সংশোধন করা যায় না। যাবে না। তাহলে দলিলটি প্রতারণার মাধ্যমে হবে, ভুলভাবে হবে, অভিপ্রায় ভিন্নভাবে উপস্থাপন হইলেই একটি দলিল সংশোধন করা যাবে। তবে কতদিনের মধ্যে? যাবে। বলছে একটি দলিল সংশোধনের জন্য অবগতির তারিখ হইতে 3 বছরের মধ্যে। অর্থাৎ যেই দিন থেকে তুমি দেখলা তোমার দলিল ভুল, প্রতারণামূলক ভাবে তৈরি হয়েছে, ভুল তথ্যের উপর ভিত্তি তৈরি হয়েছে, তোমার অভিপ্রায় ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে, জানার তারিখ হইতে 3 বছরের মধ্যে দলিল সংশোধনের মোকদ্দমা দায়ের করিতে হইবে। এমসিকিউ এইটাই। বুঝছি স্যার। তাইলে কতদিনের মধ্যে দলিল সংশোধনের মোকদ্দমা দায়ের করা যায়? অবগতির তারিখ থেকে অবগত তারিখ হতে 3 3 বছরের মধ্যে। বছরের মধ্যে একটি দলিল সংশোধনের মোকদ্দমা দায়ের করিতে হইবে। হবে। শেষ, দলিল বাতিল 31 ধারা। বুঝা গেছে? বুঝতে অসুবিধা হইলে বলো। না স্যার। ধারা 35, চুক্তি বাতিল চুক্তিরদ। চুক্তি বাতিল চুক্তিরদ বিচারপূর্বক যখন রদ করা যায়। চুক্তি বাতিল চুক্তিরদ ধারা কত? 35। 35। চুক্তি রদ। বলছে এই চুক্তি বাতিল ইংরেজি কি? রেসেশন।
রিসেশন রিসেশন লেখো এটা। চুক্তি বাতিল, চুক্তি রদ, ইংরেজি কি? আর আর ই এস সি আই ডাবল এস আই ও এন, রিসেশন। এই যে চুক্তি বাতিল 35 ধারা, এই 35 ধারাকে বলে বিচারপূর্বক চুক্তি বাতিল, চুক্তি রদ। লেখো 35 ধারা কি? বিচারপূর্বক চুক্তি বাতিল, চুক্তি রদ। এই বিচারপূর্বক চুক্তি বাতিল, চুক্তি রদটা কি? রেসেশন মে বি অ্যাডজাস্ট adjudged. Recession may be adjudged. লেখো AD, JUD, adjudged। উচ্চারণ হবে adjudged। এটা মনে রাখবা। ওই জাজের আগে এড বসাই দিলে হইলো। জাজ হ্যাঁ। জাজের আগে এড বসাই দিলে জাজ। তাহলে এই 35 ধারাটা কি? রেসিশন মে বি adjudged। এই যে 35 ধারা, এটা হলো বিচারপূর্বক চুক্তি বাতিল। 35 ধারার নাম কি বলো এখন? বলো মিষ্টু, বলো। বিচারপূর্বক চুক্তি বাতিল। মিষ্টু নাই? রিসেশন মে বি অ্যাডজাস্টেড। when recession may be adjusted। না না, এখন হয়ে গেল কই? এ আছে না নি? এ আছে। পানি খাইতে গেছে মনে হয়, বাচ্চা টাচ্চা আছে। স্যার এখন শুনতে পাচ্ছি স্যার, শুনে নাই স্যার। আচ্ছা, এই যে 35 ধারা, 35 ধারার নাম কি? বিচারপূর্বক বিচারপূর্বক চুক্তি বাতিল। এটার ইংরেজিটা কি? রেসিশন মে বি অ্যাডজাস্টেড। লেখছো অ্যাডজাস্টেড? অ্যাডজাস্টেড লিখেছো? আচ্ছা, হ্যাঁ স্যার। তাহলে এই যে বিচারপূর্বক চুক্তি বাতিল কয়টি ক্ষেত্র? তিনটি তিনটি ক্ষেত্র। না রাখো, তিনটা নয়। নয়টি ক্ষেত্র। বিচারপূর্বক একটি চুক্তি বাতিল করা যায় ক্ষেত্র কয়টি? 9টি ক্ষেত্র। একটি চুক্তি বিচারপূর্বক বাতিল করা যায়, রেসিশন মে বি অ্যাডজাস্টেড, ক্ষেত্র কয়টি? 9টি ক্ষেত্র। কয়টি ক্ষেত্র? 9টি ক্ষেত্র। এই 9টি ক্ষেত্রের নাম লেখো। মানে একটা চুক্তিতে যদি এই 9 ধরনের সমস্যা থাকে, 9টি প্রবলেম থাকে, তাহলে একটি চুক্তি কি হয়ে যাবে? বাতিল হয়ে যাবে, রদ হয়ে যাবে। বাতিল হয়ে যাবে। তাহলে প্রথমটা কি? চুক্তিটি বাতিলযোগ্য প্রমাণিত হলে। লেখো 1, চুক্তিটি বাতিলযোগ্য প্রমাণিত হলে চুক্তিটি বাতিল হবে। বাতিলযোগ্য প্রমাণিত হলে। হ্যাঁ। বাতিলযোগ্য। হ্যাঁ, চুক্তিটি বাতিলযোগ্য। হ্যাঁ। বিবাদীর দোষ বেশি। এরপরে যেই চুক্তি সম্পাদন করতে বাদীর চেয়ে বিবাদীর দোষ বেশি। এই তিনটাই হলো প্রধান কারণ। তাইলে আমাদের কি হইল? তিনটা। যে চুক্তি সম্পাদন করেছে বিবাদীর দোষ বেশি, বাদীর দোষ কম। তো মামলা তো করেছে বাদী, এর জন্য কি হয়ে যাবে? মামলা চুক্তিটি বাতিল হয়ে যাবে। একটা চুক্তি বাতিলের জন্য মোকদ্দমা দায়ের করেছে বাদী, বাদীর দোষ কম, বিবাদীর দোষ বেশি। বাদীর দোষ কম, বিবাদীর দোষ বেশি হইলে চুক্তিটি কি হবে? বাতিল হবে। বাতিল হবে। হ্যাঁ, লেখছো এটা? হ্যাঁ স্যার। এরপরে লেখো সুনির্দিষ্ট কার্য সম্পাদনের ডিক্রি হওয়ার পর যদি বাদী তার দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়, তাহলে চুক্তিটি বাতিল হয়ে যায়। অর্থাৎ সুনির্দিষ্ট কার্য সম্পাদনের জন্য বাদী ডিক্রি পেয়েছে, ডিক্রি হওয়ার পর, সুনির্দিষ্ট কার্য সম্পাদনের ডিক্রি হওয়ার পর, তাহলে ডিক্রিটা কার উপরে হয়েছে? বিবাদীর উপরে হয়েছে নাকি? হ্যাঁ স্যার। সুনির্দিষ্ট কার্য সম্পাদনের ডিক্রি হওয়ার পর বাদী তার দায়িত্ব পালন করতে ব্যর্থ হইলে,
বাদী তার দায়িত্ব দায়িত্ব পালনে ব্যর্থ হলে চুক্তিটি বাতিল হয়ে যায়। অর্থাৎ ঘটনাটা কি হইল? আদালতে মামলা দায়ের করেছিল চুক্তিটি বাতিলের জন্য। আদালত সুনির্দিষ্ট কার্য সম্পাদনের জন্য বিবাদীকে বলল। তো বলার পর বাদীরও কিছু দায় দায়িত্ব ছিল, বাদী সেটা করতে পারে নাই, তখন চুক্তিটি কি হয়ে যাবে? বাতিল হয়ে যাবে। আচ্ছা, নাবালক কর্তৃক কোনো সম্পাদিত চুক্তি হলে চুক্তি বাতিল হবে। নাবালক কর্তৃক কোনো চুক্তি সম্পাদিত হলে চুক্তি কি হবে? বাতিল। বাতিল হবে। নাবালক কর্তৃক কোনো চুক্তি সম্পাদিত হলে চুক্তি বাতিল। অনৈতিক কোনো কার্যক্রমের উদ্দেশ্যে কোনো সম্পাদিত হলে চুক্তি বাতিল। লেখো। অনৈতিক হ্যাঁ, অনৈতিক, আনএথিক্যাল কোনো উদ্দেশ্য সাধনের জন্য যদি কোনো চুক্তি সম্পাদিত হয় তাহলে চুক্তিটি বাতিল। বা প্রলোভন, ভীতি প্রদর্শনের বিনিময়ে কোনো চুক্তি সম্পাদিত হলে চুক্তি বাতিল। এমন একটা চুক্তি করছে যে চুক্তিতে কোন, হ্যাঁ বলো। প্রলোভন, ভীতি প্রদর্শন, ভীতি প্রদর্শনের বিনিময়ে কোনো চুক্তি সম্পাদিত হলে চুক্তি বাতিল। প্রতিদানবিহীন কোনো চুক্তি সম্পাদিত হলে চুক্তি বাতিল। প্রতিদান, গিভ এন্ড টেক, এমন এক চুক্তি করলো কেউ কাউরে কিছু দিচ্ছে না, এই ধরনের চুক্তি নয়। এর জন্যই বলছে প্রতিদানবিহীন কোনো চুক্তি সম্পাদিত হলে চুক্তি বাতিল। চুক্তিতে, প্রতিদানবিহীন। হ্যাঁ, প্রতিদানবিহীন কোনো চুক্তি সম্পাদিত হলে চুক্তি বাতিল। আচ্ছা তারপরে স্যার? চুক্তিতে স্বাধীন সম্মতি না থাকলে চুক্তি বাতিল। যে চুক্তিটি করেছে তার ইচ্ছার বিরুদ্ধে চুক্তি হয়ে গেছে, তো চুক্তি স্বেচ্ছায় করতে হয়, সর্বসম্মতি ক্রমে করতে হয়, স্বতঃপ্রণোদিত হয়ে করতে হয়। যিনি চুক্তি করেছে, যার নাম লিখেছে, তার কোনো ইচ্ছা নাই, তার কোনো সম্মতি নাই। অর্থাৎ চুক্তিতে স্বাধীন সম্মতি না থাকলে চুক্তির ফলাফল কি? চুক্তি বাতিল। সম্মতি না থাকলে চুক্তি বাতিল। প্রতারণা, অনুচিত কোনো প্রভাবের মাধ্যমে চুক্তি সম্পাদিত হলে চুক্তি বাতিল। চুক্তিটা যদি প্রতারণার মাধ্যমে হয় এবং আনএথিক্যাল কোনো কিছু করার চেষ্টা করা হয় তাহলে চুক্তি বাতিল। বলছে প্রতারণা ও অনুচিত কোনো প্রভাবের মাধ্যমে চুক্তি সম্পাদিত হলে চুক্তি বাতিল। বাতিল। চুক্তি বাতিলের তামাদি সময় 1 বছর। চুক্তি বাতিল অর্থাৎ একটি চুক্তি বাতিলের জন্য মোকদ্দমা দায়ের করতে হবে কতদিনের মধ্যে? 1 বছরের মধ্যে। এটাই বলছে চুক্তি স্যার 9 বাতিলের। নম্বরটা আবার বলেন স্যার। চুক্তি বাতিল, হ্যাঁ বলো। প্রতারণা ও অনুচিত কোনো প্রভাবের মাধ্যমে হ্যাঁ স্যার। চুক্তি সম্পাদিত হলে চুক্তি বাতিল। লেখছি স্যার। এই যে এই 9টি কারণে, তাহলে কয়টি কারণে একটি চুক্তি বাতিল হইতে পারে? বিচারপূর্বক একটি চুক্তি কয়টি কারণে বাতিল হইতে পারে? 9টি কারণে। 9টি কারণে বাতিল। 9টি কারণে। তাহলে চুক্তি বাতিলের ক্ষেত্র কয়টি? 9টি। এবং চুক্তি বাতিলের মোকদ্দমা দায়েরের তামাদি সময় কতদিন? 1 বছর। 1 বছর। তামাদি সময় লেখো, চুক্তি বাতিলের তামাদি সময় 1 বছর। এই তামাদি সময় 1 বছর যে বললাম মানে কি? চুক্তি যখন এই ধরনের শর্ত থাকবে সেই চুক্তি বাতিল করতে হবে জানার তারিখ হইতে 1 বছরের মধ্যে। অর্থাৎ চুক্তি করার মধ্যে, চুক্তি যখন হয়েছে, কন্ট্রাক্ট হয়েছে, কন্ট্রাক্টের তারিখ হইতে 1 বছরের মধ্যে এই চুক্তিটি বাতিলের জন্য মোকদ্দমা দায়ের করিতে হইবে। এর জন্য বলছে চুক্তি বাতিলের তামাদি সময় কতদিন? 1 বছর। 1 বছর। বোঝা গেছে? হ্যাঁ স্যার। হ্যাঁ, এরপরে লেখো 36 ধারা, রেসিশন ফর মিস্টেক। রিসেশন ফর মিস্টেক, এই আগেরটা ছিল রিসেশন
ফর অ্যাডজাজেস, আর এখন হচ্ছে রিসেশন ফর মিস্টেক। মিস্টেক 36 ধারা, ধারা 36। এবার বাংলা হলো ভুলের জন্য বাতিল, ভুলের জন্য রদ, ভুলের জন্য বাতিল বা ভুলের জন্য রদ। ইংরেজিটা কি? রিসেশন ফর মিস্টেক। তাইলে ভুলের জন্য বাতিল, এটা একটা এমসিকিউ, অনেকেই ভুল করে আসে, উত্তর দিতে পারে না। একটি ভুলের জন্য কি একটি চুক্তি বাতিল করা যায়? উত্তর হবে শুধুমাত্র ভুলের জন্য একটি চুক্তি বাতিল করা যায় না। ভুলের জন্য কি একটি চুক্তি বাতিল করা যায়? রিসেশন ফর মিস্টেক, ধারাগত 36। এখন লেখো, শুধুমাত্র ভুলের জন্য একটি চুক্তি বাতিল করা যায় না। বাতিল করা যায় না। আমরা পড়তেছিলাম কি কি উপায়ে একটি চুক্তি বাতিল করা যায়, চুক্তি রদ করা যায়। আমরা দেখেছি যে বিচার করে 9টি ক্ষেত্রে একটি চুক্তি বাতিল করা যায়। এরপরে পড়েছি আমরা শুধু ভুলের জন্য কি একটি চুক্তি বাতিল করা যায়। আমরা বলবো না যে স্যার, 36 ধারা মোতাবেক রিসেশন ফর মিস্টেক দিয়ে ভুলের জন্য একটি চুক্তি বাতিল করা যায় না। বাতিল করা যায় না। আচ্ছা আচ্ছা, এরপরে লেখো 37 ধারা, সুনির্দিষ্ট কার্য সম্পাদনের মোকদ্দমায় বিকল্প হিসাবে রদ প্রার্থনা করা যায়। সুনির্দিষ্ট কার্য সম্পাদন মোকদ্দমায় বিকল্প হিসাবে রদ, রদ মানে বাতিল, বাতিল প্রার্থনা। বিকল্প চুক্তি রদ, বিকল্প ব্র্যাকেটে লেখো বিকল্প চুক্তি রদ, বিকল্প চুক্তি বাতিল। একটা চুক্তি, একটা চুক্তি হয়েছে, এই চুক্তির পাশাপাশি আরো একটা চুক্তি করে ফেলেছে, বলছে যে না, সুনির্দিষ্ট কার্য সম্পাদনের মোকদ্দমায় বিকল্প হিসেবে রদ প্রার্থনা করা যায় না। প্রার্থনা করা যায়। আচ্ছা, লিখছি স্যার। এরপরের প্রশ্ন হইল 39 ধারা, দলিল বাতিল। আমরা এতক্ষণ পড়েছিলাম দলিল সংশোধন। এই দলিল সংশোধন আর দলিল বাতিল, এই দুইটা নিয়ে মাথার মধ্যে পেঁচ লাগে, একই রকম কথা, তখন একটার উত্তর আর একটা দিয়ে আসে। দলিল বাতিল মনে রাখবা, হ্যাঁ এই রেকটিফিকেশন অফ ইনস্ট্রুমেন্ট, আর দলিল বাতিল ক্যান্সেলেশন অফ ইনস্ট্রুমেন্ট, ইংরেজিটা মনে রাখতে হবে। আমরা এতক্ষণ 31 ধারায় পড়েছিলাম, কি পড়েছিলাম বলো তো দেখি, ইংরেজি নামটা বলো। রেকটিফিকেশন অফ ইনস্ট্রুমেন্ট, রেকটিফিকেশন অফ ইনস্ট্রুমেন্ট, এটার বাংলা কি? ইনস্ট্রুমেন্ট, ইনস্ট্রুমেন্ট, দলিল ইনস্ট্রুমেন্ট, সংশোধন, দলিল সংশোধন। আর এখন আমরা পড়ব 39 ধারা, সেখানে বলেছে কি বলেছে? ক্যান্সেলেশন অফ ইনস্ট্রুমেন্ট। ইনস্ট্রুমেন্ট, এই ক্যান্সেলেশন বানানটা CAN CELLATION, ক্যান্সেলেশন অফ ইনস্ট্রুমেন্ট, বাংলা কি? দলিল বাতিল, দলিল রদ, দলিল এটা বাতিল লেখো। সম্পর্কে। হ্যাঁ, দলিল বাতিল সম্পর্কে নয়, দলিল বাতিল সম্পর্ক কি আবার? তোমাকে বলছে দলিল বাতিল, না স্যার, তুমি বলবা ক্যান্সেলেশন অফ ইনস্ট্রুমেন্ট। বললো দলিল সংশোধন, তুমি বলবা রেকটিফিকেশন অফ ইনস্ট্রুমেন্ট। ইনস্ট্রুমেন্ট, ইনস্ট্রুমেন্ট কথাটা তো বারবার আসবে, দলিল মানে তো ইনস্ট্রুমেন্ট। তো তোমাকে প্রশ্ন করলো ক্যান্সেলেশন অফ ইনস্ট্রুমেন্ট, তুমি বাংলা কি বুঝছো? দলিল বাতিল। দলিল বাতিল, তোমারে বললো রেকটিফিকেশন অফ ইনস্ট্রুমেন্ট, তুমি কি বুঝছো? দলিল দলিল সংশোধন। সংশোধন। এটা বারবার পড়া মাথার মধ্যে ঢুকিয়ে নিবা, না হলে কিন্তু মনে থাকবে না। হ্যাঁ স্যার। তো বলছে কয়টি কারণে একটি দলিল বাতিল করা যায়। আমরা যেমন ওখানে পড়েছিলাম কয়টি কারণে একটি দলিল সংশোধন করা যায়। আমরা বলেছিলাম 3টি কারণে দলিল সংশোধন করা যায়। দলিলটি প্রতারণার মাধ্যমে, দলিলটি ভুল তথ্যের মাধ্যমে, দলিলটিতে পক্ষগণের অভিপ্রায় ভিন্নভাবে।
এই তিনটা কারণ ছিল দলিল সংশোধনের জন্য, তাই না? দলিল সংশোধন করা যায় তিনটি কারণে: যদি দলিলটি প্রতারণার মাধ্যমে হয়, ভুল তথ্যের মাধ্যমে হয় এবং পক্ষগণের অভিপ্রায় ভিন্নভাবে উপস্থাপন করা হয়। আর এখানে এসে আমরা দেখলাম একটি দলিল বাতিল করবে। আমরা এতক্ষণ পড়েছিলাম দলিল সংশোধন নিয়ে, এখন আমরা কি পড়ব? দলিল বাতিল। একটি দলিল কখন নিয়ে কখন বাতিল করা যায়? আমরা বলেছি একটি দলিল তিনটি কারণে বাতিল করা যায়। লেখো যে একটি দলিল তিনটি কারণে বাতিল করা যায়। দলিল তিনটি কারণে করা তাহলে যায়। এই তিনটি দেখছি স্যার। কারণ কি? এক নাম্বার কারণ হচ্ছে, লেখো, দলিলটি বাতিল হতে পারে বা বাতিলযোগ্য। দলিলটি কি? বাতিল হতে পারে বা বাতিল হতে বাতিলযোগ্য। পারে হ্যাঁ, একটি দলিল বা বাতিল হতে পারে বাতিলযোগ্য বা বাতিলযোগ্য। এবং বাতিলযোগ্য মানে বাতিলযোগ্য কি? বাতিলযোগ্য মানে কি? এই দলিলের কোনো গ্রহণযোগ্যতাই নাই, গ্রহণযোগ্যতা নাই, অ্যাকসেপ্টেন্স নাই, বাতিলযোগ্য। এরপর একটা হইল দলিলটি অসত্য, জাল বা ভুয়া হলে। যদি দলিলটি কি হয়? অসত্য হয়, দলিলটা যদি জাল হয়, দলিলটি যদি ভুয়া হয়, তাহলে দলিলটি কি হবে? বাতিল হবে। আর পরের 3 নম্বর কারণটা হলো দলিলটি বাতিল না করলে মারাত্মক ক্ষতির সম্ভাবনা আছে। লেখা শেষ হইলে বলো। দলিল দলিলটি স্যার বাতিল না করলে, দলিলটি বাতিল না না করলে করলে মারাত্মক ক্ষতির সম্ভাবনা আছে। আছে। এইটাই যে বলছে যে যেই সকল ক্ষেত্রে দলিল বাতিল হতে পারে বা বাতিলযোগ্য, দলিলটি অসত্য, জাল, ভুয়া হলে এবং দলিলটি বাতিল না করলে মারাত্মক ক্ষতির সম্ভাবনা আছে। আছে। এই তিনটি কারণে একটি দলিল বাতিল করতে হয়, একটি দলিল বাতিল হবে। তাহলে কয়টি কারণে একটি দলিল বাতিল হবে? তিনটি কারণে বাতিল হবে। তিনটি দল- কারণে দলিলটি সহজে যদি বলি আমরা, দলিলটি বাতিলযোগ্য, দলিলটি অসত্য, দলিলটি বাতিল না করলে মারাত্মক ক্ষতি হবে। এই সহজে যদি হবে। বলি আমরা এই তিনটা কথা বলবো: দলিলটি বাতিলযোগ্য, দলিলটি অসত্য, দলিলটি বাতিল না করলে মারাত্মক ক্ষতির সম্ভাবনা আছে। তাহলে দলিল বাতিল করার জন্য কয়টি ক্ষেত্র প্রয়োজন? তিনটি। দলিল সংশোধনের তিনটি জন্য ক্ষেত্র। তিনটের মধ্যে তফাৎ রয়েছে। এখানে প্রথমটা ছিল প্রতারণা, আর এখানে প্রথমটা হইল বাতিলযোগ্য। দ্বিতীয়টা ছিল ভুল তথ্য, এখানে হইল দলিলটি অসত্য। তৃতীয়টা হইল বাতিল না করলে মারাত্মক অসত্য। ক্ষতি হবে, আর এখানে হলো পক্ষগণের অভিপ্রায় ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে। 31 এবং 39 ধারা দুটো তুলনা করে পড়বা, তাহলে দুইটার বক্তব্য দুই রকম, দেখলে মনে হয় একই রকম, যার ফলে পরীক্ষার হলে 31 39 করে ফেলে 39-এ 31-এ নিয়ে যায়। এটা খুব কেয়ারফুলি সতর্কতার সহিত মনে রাখতে হবে। আচ্ছা, দলিল বাতিলের বৈশিষ্ট্য কয়টি? লেখো, দলিল বাতিলের বৈশিষ্ট্য তিনটি। দলিল বাতিলের বৈশিষ্ট্য কয়টি? তিনটি। লেখছো? দলিল হ্যাঁ স্যার। এক, দলিল তিনটি লেখছি বাতিলের, স্যার। লেখো বৈশিষ্ট্য তিনটি। 1 নাম্বার লেখো, দলিল বাতিলের কোর্ট ফিস মূল্যানুপাতিক, অ্যাড ভ্যালোরাম, মূল্যানুপাতিক। এর ইংরেজি নাম হইল অ্যাড ভ্যালোরাম। দলিল বাতিলের কোর্ট ফিস কত? মূল্যানুপাতিক, অর্থাৎ ফুল। আচ্ছা, তুমি এটা লেখো, দলিল বাতিলের কোর্ট ফি কিরকম হবে? মূল্যানুপাতিক। वो लाइक फॉर দলিল, এরপরে 2 নম্বরে লেখো, দলিল বাতিলের মোকদ্দমা, অ্যাডভেলারি হ্যাঁ, দলিল বাতিলের মোকদ্দমা অবগতির তারিখ হইতে 3 বছরের মধ্যেই দায়ের করিতে হইবে।
যখনই তুমি দেখেছো তোমার দলিলটি বাতিলযোগ্য, অসত্য এবং দলিলটি বাতিল না করলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে, যখনই জেনেছো সেই তারিখ থেকে কয় বছরের মধ্যে মোকদ্দমা দায়ের করতে হবে? ৩ বছর। তাইলে দলিল 3 বাতিলের বছর। তামাদি সময় কতদিন? ৩ বছর। 3 বছর। দলিল স্যার বাতিলে 2 নাম্বারটা আবার বলেন স্যার। ওইটাই তো বলছি, দলিল বাতিলের মোকদ্দমা অবগতির তারিখ হতে ৩ বছরের মধ্যে দায়ের করতে হবে। তারিখ হতে। লেখছি স্যার। এখন তোমাদের সামনে প্রশ্ন আসলো যে তুমি যে দলিলটা বাতিল করবা, দলিলটা কি হয়েছে? রেজিস্ট্রি করা হয়েছিল। কোন দলিলটা? বাতিলযোগ্য, অসত্য, জাল, ভুয়া দলিলটা কি হয়েছিল? ভুয়া ভাবেই রেজিস্ট্রি হয়ে গিয়েছিল। তো তখন তুমি দলিলটা কেমনে বাতিল করবে? বলছে, লেখো ৩ নাম্বারে, দলিলটি পূর্বেই রেজিস্ট্রি হয়ে থাকলে, দলিলটা এই যে ভুয়া, অসত্য, মিথ্যা দলিলটা যদি রেজিস্ট্রি হয়ে যায়, দলিলটি পূর্বেই রেজিস্ট্রি হয়ে থাকলে, এই কথাটা লেখো, দলিলটি পূর্বেই রেজিস্ট্রি হয়ে থাকলে রেজিস্ট্রি হয়ে থাকলে দলিল বাতিলের ১ কপি দলিল বাতিলের ১ কপি, ১ একটা কপি সংশ্লিষ্ট কপি সংশ্লিষ্ট রেজিস্ট্রি অফিসে প্রেরণ করিতে হবে। রেজিস্ট্রি অফিসে প্রেরণ করিতে প্রেরণ হবে। করতে হবে। লেখছি স্যার। হ্যাঁ, তাহলে কি লিখেছো? দলিল বাতিলের ৩ বৈশিষ্ট্য কয়টি? ৩টি। এর নামগুলা বলো। দলিল বাতিলের কোর্ট ফিস মূল্যানুপাতিক হতে হুম, হবে। হুম, দলিল বাতিলের মোকদ্দমা অবগতির তারিখ হতে ৩ বছরের মধ্যে দায়ের করতে হবে। হুম, তামাদি সময় ৩ বছরের মধ্যে দায়ের করতে হবে। হুম। আর ৩ নম্বর হচ্ছে দলিলটি পূর্বেই রেজিস্ট্রি হয়ে থাকলে দলিল বাতিলের ১ কপি সংশ্লিষ্ট রেজিস্ট্রি অফিসে প্রেরণ করতে হবে। ভেরি গুড। দলিল বাতিল তাহলে এটা হইলো, এবং দলিল বাতিলের তামাদি সময় কত? বলো। ৩ বছর। এইটা এভাবে না, তামাদি সময় এভাবে লেখো, দলিল বাতিলের তামাদি সময় অবগতির তারিখ হইতে ৩ ও বছর। হ্যাঁ, অর্থাৎ লেখছি স্যার অবগতির তারিখ অর্থাৎ হতে ৩ তুমি বছর তুমি তো লেখছি। জানতা না তোমার দলিলটা যে এরকম বাতিলযোগ্য, তোমার দলিলটা যে অসত্য, জাল, ভুয়া, তুমি তো আগে জানতা না। এই জন্য জানার তারিখ থেকে ৩ বছরের ৩ মধ্যে বছরের মধ্যে দলিল দায়ের বাতিলের করতে হবে। মোকদ্দমা করিতে হইবে। তাহলে কি দলিল বাতিল ৩ বছর পরে দলিল বাতিলের মোকদ্দমা দায়ের করা যায় দায়ের না। করতে যায় না। এরপরের প্রশ্ন হইল, আংশিক কি দলিল বাতিল করা যায়? আংশিক দলিল বাতিল করা যায়। ধারা ৪০, আংশিক দলিল বাতিল। ধারা কত? ৪০ লেখো। ৪০ এখানে বলছে পাওয়ার টু রিকোয়ার পার্টি, না, ওয়েন ইনস্ট্রুমেন্ট মে বি পার্শিয়ালি ক্যান্সেল। পার্শিয়ালি ক্যান্সেল, একটি দলিল আংশিক বাতিল করা যায়? উত্তর হবে হ্যাঁ, একটি দলিল আংশিকও বাতিল করা যায়। যেমন যতটুকু ভুল, যতটুকু অসত্য, যতটুকু ভুয়া, ততটুকুই বাতিল হবে। আচ্ছা, এখন দলিল বাতিলের জন্য দায়ী ব্যক্তির বিরুদ্ধে মামলা করা যায়। ধারা কত? ৪১ লেখো, ধারা ৪১। দলিল বাতিলের জন্য দায়ী ব্যক্তির বিরুদ্ধে মামলা করা যায়। ধারা কত? ৪১। এই যে ভুয়া, অসত্য দলিল তৈরি করেছে, এদের বিরুদ্ধে মোকদ্দমা দায়ের করা যাবে কত ধারায়? ৪১ ধারায়। মনে ধারা রাখবা, ৪১ দলিল দলিল বাতিল করা যায় ৩৯ ৪১ ধারায়। আর যারা এরকম দলিল তৈরি করেছে, এদের বিরুদ্ধে মামলা দায়ের করা যায় কত ধারায়? ৪১ ধারায়। অর্থাৎ ৪১ যারা ধারা। এই মিথ্যা, বাতিলযোগ্য দলিল তৈরি করেছে, অসত্য, জাল, ভুয়া দলিল তৈরি করেছে, ফলে কি হয়েছে? এই দলিলটি মারাত্মক ক্ষতির সম্ভাবনা দেখা দিয়েছে। এই জন্য যে ব্যক্তি যারা দায়ী তাদের বিরুদ্ধে মোকদ্দমা দায়ের করা যাবে সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৪১ ধারায়। তাহলে আমরা আজকে এখানে অনেক পড়া এক টানে পড়িয়ে দিয়েছি। ধারা ২৩ থেকে
23 না, 29 থেকে 41। 29 থেকে 41 41 পর্যন্ত। তুমি বাসায় পড়ে বুঝে নিয়ে তোমরা পড়বা। স্যার 41 আবার বলেন স্যার। বলছি স্যার 41 নাম্বারটা আবার বলেন। দলিল বাতিলের জন্য দায়ী ব্যক্তির বিরুদ্ধে মামলা করা যায়। দলিল বাতিলের জন্য দায়ী আচ্ছা ব্যক্তির বিরুদ্ধে মামলা করা যায়। ধারা কত? 41। এইটাই 41। পড়ো, কালকে জি দেখবো স্যার। চেষ্টা করে, নতুবা বৃহস্পতিবারে আর পড়াবো। ঠিক আছে? আচ্ছা স্যার। আচ্ছা স্যার। এবং ওই যে সেকশন গুলো নমস্কার ভালোভাবে স্যার। বোঝার চেষ্টা করো যে কি পড়িয়েছি, এবং তোমরা বোঝার চেষ্টা করো কি পড়েছো। এটা পুঙ্খানুভাবে ক্লিয়ারলি বুঝতে হবে, নতুবা পরীক্ষায় প্রশ্ন উত্তর ভুল হবে।